বিপ্লব বাবু কি জানতেন ওনার মুখ্যমন্ত্রিত্ব থাকবে না? আবার আরেকটা কথা বলছি, মানিক বাবু কি জানেন দুর্গাপুজোর পরে ওনার সিএম চেয়ারটা থাকবে কিনা? মানিক সাহাজি তো প্যারাশুট দিয়ে আসছেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান যদি কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন সেটা মানিক সাহা, যিনি কোনো বিরোধী দলের সেইভাবে কোনো ভূমিকা ছিল না, উনি প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর ক্রিটিসিজম শোনার, সমালোচনা শোনার মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকতে হবে। কারণ পলিটিক্স করলে একদিক থেকে জুতার মালা আসবে, একদিক থেকে ফুলের মালা আসবে। দুইটা গ্রহণ করার যার ক্ষমতা আছে সেই পলিটিশিয়ান। যে শাহজাহান ওয়াকুফ আন্দোলনে আপনাদের দলের অন্য একটা মুখ ছিল, সেই শাহজাহানের আজ দেখা যাচ্ছে কি জসিমউদ্দিন যে পোস্ট করেছেন সংখ্যালঘু নেতা বিজেপির, শাহজাহানের বাড়ি নাকি ওয়াকুফ সম্পত্তির উপর। যদি মুসলমানরা মুনাফিক হয়ে থাকে বা মুসলিমদের ধর্ম মুসলিমরা সব মুসলিমরা টেররিস্ট হয়ে থাকে, তাহলে আপনি মাইনরিটি মোর্চা কেন আপনার বিধানসভা? আপনারা ধর্মের নামে হিন্দুত্বের তাস খেলছেন, আবার মাইনরিটি মোর্চা নাম দিয়ে মাইনরিটি লোকদের সুযোগ করে দিচ্ছেন ওখানে, যাতে ওরা বিজেপিকে ভোট দেয়। শাহজাহানকে আপনারা একটা তুরুপের তাস করে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না দেখাচ্ছেন, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক কংগ্রেসের দরকার। যদি বিজেপি হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সংখ্যালঘু মুসলিমদেরও তুষ্টিকরণ করে কংগ্রেস। এটা বারবার আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি। 2026 সালের পরে আর বিজেপি হিন্দু মুসলিম বলবে না, তখন বলবে শুধু বাঙালি ট্রাইবেল। যদি মহারাজা দল না ছাড়তেন, 2023 সালে মহারাজা কংগ্রেস পার্টির সিএম হয়ে যেতেন। মহারাজার দয়াতীর্থ জিতেন চৌধুরী এমএলএ হয়েছেন। 35 বছর ধরে যে এডিসিতে যে উন্নয়ন হয়নি, সেটা এডিসিতে উন্নয়ন হবে আগামী দিন। আর কংগ্রেস পারে হিন্দু মুসলিম খ্রিস্টান বাঙালি ইন্ডিজিনিয়াস সবাইকে নিয়ে চলতে, এবং সেই অপেক্ষায় আছি আর মাত্র কয়েকটা মাস। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন রাকু দাস, আইনজীবী তথা প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি, বর্তমান পশ্চিমবাংলার প্রভারী। রাকুদা, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। কংগ্রেস ত্রিপুরায় ঠিক কি করতে চাইছে? শাহজাহানের মতো একটা চুনোপুটি নেতাকে লেলিয়ে দিয়ে ফ্রেমে আসার জন্য এত বড় কাণ্ড হলো, ঠিক আছে। আজকে শাহজাহানের বাবা ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে গোটা ঘটনা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কি এই ধরনের কথা বলা, শাহজাহানের এই যে বক্তব্যকে আপনি কি সমর্থন করেন? আমি নয়, আমার দলের সভাপতি আশিস শাহজি প্রেস কনফারেন্স করে বলেছেন যে শাহজাহান যে বক্তব্যটা রেখেছে সেটা তার ব্যক্তিগত, তার সঙ্গে পার্টির কোনো সমর্থন নেই, আমাদের দলের কোনো সমর্থন নেই। আর আপনি বলছেন যে প্রথমেই যে আমাদের দল শাহজাহানকে লেলিয়ে দিয়ে হাইলাইটে আসতে চেষ্টা করছে, তো এই কথাটা আমি কন্ডেম করি। আপনার তারা বিজেপি তো বলছে এটা আশিস শাহ সুদীপ রায় বর্মনের স্ক্রিপ্টে শাহজাহান বলেছে। বিজেপি এই ব্যাপারটাকে নিয়ে তো রাজনীতি করার চেষ্টা করবে, এবং সুদীপ বাবু এবং আশিস বাবু ছাড়া এই রাজ্যে বিজেপি ভয়টা কাকে পায়? আপনি দেখবেন যখন বিজেপি মিছিল বের করে তখন সুদীপ বর্মন মুর্দাবাদ বলে, সুদীপ বর্মন হায় হায় বলে। এর মানে সুদীপ বর্মনের প্রতি একটা ভয় তো কাজ করে। তো আমি বলতে চাই, কেন সুদীপ বাবু, ওনারা তো এই প্রথম রাজনীতিতে আসেননি, বা আশিস বাবুরা প্রথম রাজনীতিতে আসেননি, বহু প্রায় 35-40 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ওনারা কতটা শাহজাহান তৈরি করেছেন, কতটা শাহজাহানকে এইভাবে কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য কাউকে লেলিয়ে দিয়েছেন? কোনো আপনাদের অতীতের কোনো ইতিহাস থেকে কোনো একটা ইনসিডেন্ট বলতে পারবেন? তো শাহজাহান প্রায়ই সে লাইভে আসে, প্রায়ই সে লাইভ করতে গিয়ে সে তার বেফাস মন্তব্য করেছে। তার জন্য আমরা পার্টি, তার এই স্পেসিফিক এই মন্তব্যের জন্য আমাদের পার্টি বলেছে আমাদের শাহজাহানের এই বক্তব্য আমরা সমর্থন করি না। কিন্তু শাহজাহান অপরাধী যদি হয়ে থাকে, শাহজাহানকে গ্রেফতার করা হোক, আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু তার বৃদ্ধ বাবাকে আক্রমণ, তার মাকে আক্রমণ, তার বাড়ি ভাঙচুর করা, এটাকে আপনি কি বলবেন? এটাকে কি শাসকের যে ভালো দিক? মানিক শাহ বলছেন যে এখন আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কোনো অবনতি হচ্ছে না,
এই যে বিজেপির দুর্বৃত্ত বলবো আমি, একটা লোক অপরাধ করতেই পারে, আইনের উপর আমাদের সকলের ভরসা আছে, তাহলে বিজেপির দুর্বৃত্তরা কেন আইন হাতে নিতে গেল? কেন ওদের আইনের উপর ভরসা নেই? এখান থেকে স্পষ্ট হয় বিজেপি, মানিক শাহ মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী। মানিক শাহজির উপর বিরুদ্ধে যে শাহজাহান যে মন্তব্যটা করেছে, তার জন্য বারবার বলছি, আমাদের পার্টি বলছে, আমি আবারও অনেকবার বলে দিয়েছি যে আমরা সমর্থন করি না। কিন্তু বিজেপির দুর্বৃত্তরা আইনটা হাতে নিল কেন? এর মানে কি ওনারা মানিক শাহজির উপর ভরসা নেই, আইনের উপর ভরসা নেই? যে আইন, শাহজাহান একটা খারাপ কাজ করেছে ধরে নিলাম, আপনার মানে যে মন্তব্যটা করেছে তাই সে আইন বিরোধী কথা বলেছে ধরে নিলাম, তাহলে কি আইন দিয়ে ব্যবস্থা নেওয়া যেত না? এই বৃদ্ধ বাবার উপর হাত তুলতে হতো? তো আমি দেখেছি যুব মোর্চার রাজ্য সভাপতি এমএলএ সুশান্ত দেব কি বলেছেন, মামলা হয়েছে, মামলার পথে চলবে, আমরা ওকে দেখে নেব। এর মানে কি? এর মানে হলো এই রাজ্যের আইন ব্যবস্থা উপর ভরসা নেই খুদ শাসক দলের বিধায়কের। দেখেছেন তো সুশান্ত বাবু কি বলেছে, সুশান্ত দেব যিনি যুব মোর্চার সভাপতি। তো এই সব কিছুকে মিলিয়ে আমরা ধিক্কার জানাই। শাহজাহান যেভাবে যে কথাটা আমরা সমর্থন করি না, ঠিক একইভাবে বিজেপির যুব মোর্চার যে সভাপতি, দেখে নেব, আমরাটা করব, আইনের পথে চলবে, যেভাবে উনি বলেছেন সেটাকেও আমরা ধিক্কার জানাই। এর থেকে স্পষ্ট বলতে পারি আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন চালাতে ব্যর্থ। এর থেকে বোঝা যায় যে উনার যারা সহকর্মী আছেন ওনাকে সেইভাবে মান্যতা দেন না, যার ফলে উনার পুলিশের উপর, আপনি দেখেছেন যে পুলিশের উপর আক্রমণ হয়েছে। রানা ওসি, ইস্ট আগরতলা পিএস এর ওসির উপর এক দুর্বৃত্ত ঢিল ছড়েছে, উনি ইনজুর্ড হয়েছে। তো শুধু এই রাজ্য, এই আগরতলা শহর নয় তো, সারা রাজ্যে একটা অরাজকতা চলছে। দেখেছেন আপনি উদয়পুরে একটা কুরবানি নিয়ে ইনসিডেন্ট হয়েছে, কি করেছে? এই লোকটা দাড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে টেনে। লোকটার অপরাধ কি ছিল? কে করলো এটা? এটা বিজেপির একটা সমর্থন। এই যে দাড়িটা ছেঁড়া কত বড় অফেন্স, সে কেন করলো? কারণ সে প্রশাসনকে ছোট জগন্নাথ ভাবে। যখন রাজ্যের দুর্বৃত্ত বলবো আমি এদেরকে, দুর্বৃত্তরা যখন পুলিশকে পাত্তা দেয় না, আইনকে পাত্তা দেয় না, তখন আপনি মূল রাজা যিনি পুলিশ মন্ত্রী বলেন বা যিনি মুখ্যমন্ত্রী বলেন, ওনাকে আপনি ব্যর্থ বলবেন। আর আমরা প্রথমে যখন ঘটনাটা হয়েছে, শাহজাহানের বাড়িতে আক্রমণ হয়েছে, আমাদের নেতারা ছুটে গেছেন। কি খবর এসেছিল? যে শাহজাহানের বাবাকে মারধর করা হয়েছে, মাকে মারধর করা হয়েছে, বাড়িঘর তছনছ করে দিয়েছে। কি একটা ত্রিপুরা রাজ্যের কোন নাগরিকের উপর আক্রমণ হবে? শাহজাহানের বাবা তো সিটিজেন অফ ত্রিপুরা, একটা সাধারণ নাগরিকের উপর আক্রমণ হবে কার বিধানসভায়? মুখ্যমন্ত্রীর বিধানসভায়। আমাদের নেতারা কি ছুটে যাবে না? শাহজাহানের উপর আক্রমণ হয়নি, কিন্তু আক্রমণটা হয়েছে শাহজাহানের বাবার উপর। বাড়িটা কিন্তু শাহজাহানের বাড়ি না, বাড়িটা এখনো এই বাড়ির গার্জিয়ান শাহজাহানের বাবা। তো এই সব কিছু মিলিয়ে বলতে হবে যে রাজনৈতিকভাবে শাহজাহান যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে অ্যাটাকটা করেছে, এটা পার্সোনাল অ্যাটাক হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্রিটিসিজম শোনার, সমালোচনা শোনার মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকতে হবে। কারণ পলিটিক্স করলে একদিক থেকে জুতার মালা আসবে, একদিক থেকে ফুলের মালা আসবে। দুইটা গ্রহণ করার যার ক্ষমতা আছে সেই পলিটিশিয়ান। দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা ছিলেন, আমি মানিক শাহজি তো বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওদের যে জৌলস মানিক শাহজির থেকে কম ছিল না। একটা সময়ের কথা বলছি, দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এই রাজ্যে। এই মুখ্যমন্ত্রীর আজকের দিনে কি অবস্থা দেখেছেন তো? প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কটা লোক এই মুখ্যমন্ত্রীদের, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাড়িতে যায় খোঁজ খবর নিচ্ছে। কেন বলছি আমি এটা? কারণ এই যে মানিক শাহজি আপনার সমালোচনা একটা ছেলে করেছে,
তার জন্য আপনার বিধানসভা এবং এটা আপনার পাড়া, আপনার বুথ, সেখানে আপনার রাইট হ্যান্ড লেফট হ্যান্ডরা গিয়ে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এই এলাকার শান্তি বিনষ্ট করবে, এটা এই রাজ্যের মানুষ সঠিকভাবে মেনে নিতে পারছে না। এবং যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাজি শপথ নিয়েছেন, এই রাজ্যের মানুষ বলেছেন যে আমরা একজন স্বচ্ছ, একজন সৎ শিক্ষিত একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। কিন্তু এই মানিক সাহাজির এই যে কিছুদিন ধরে রাজ্যে একটা মানে অরাজকতা চলছে, তার থেকে মানুষ বলছে যে তাহলে পার্থক্যটা কোথায়? মানিক সাহাজি এবং অন্যের মধ্যে পার্থক্যটা কোথায়? এখন আমরা শুনেছি আবার যে সে মসজিদের জায়গায় ওরা ঘর বানিয়ে থাকতো, এখন ওখান থেকে তাদেরকে মানে উঠে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। বলুন না, বাড়ি থেকে যে বাড়িতে ওরা থাকছে, হতে পারে সেটা মসজিদের জায়গা, সে অপরাধ আমি যদি চুরি করি তার জন্য কি আমার ফ্যামিলি মেম্বার্সরা ভুগবে? তাদের কি পানিশমেন্ট হবে? শাহজাহানের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, তার ভাই একটা ছোট বাচ্চা আছে, বয়স্ক মা বাবা, দেখেছেন বাবাকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে, ভাইকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছে। তো রাজ্যে আইনের শাসনটা কোথায়? আমাদের কনস্টিটিউশন কি বলেছে? আর্টিকেল 14, আর্টিকেল 14 বলা হয়েছে যে ইকুয়াল প্রোটেকশন সবার জন্য। কোথায় ইকুয়াল প্রোটেকশন? শাহজাহানের বাড়িতে যারা আক্রমণ করলো তাদের গ্রেফতার নেই। শাহজাহান অপরাধ করলো, শাহজাহানের বাবাকে বা ভাইকে গ্রেফতার করলো। কোথাও একটা ফুটেজ কি আপনারা দেখাতে পারবেন যে শাহজাহানের বাবা বা শাহজাহানের ভাই কারোর উপর কোনো আক্রমণ করেছে? দেখুন, আমরা দেখেছি সুদীপ রায় বর্মনজির উপর আক্রমণ করা হয়েছে একাধিকবার, একজনও ক্রিমিনালস, একটা গুঞ্জকেও অ্যারেস্ট করা হয়নি। আপনি দেখেছেন আমরা পুলিশ পারমিশন দেয় না, কোনো প্রোগ্রামে বিরোধীদের পারমিশন দেয় না। চরিলামে আমি যখন রাজ্য যুব কংগ্রেস সভাপতি ছিলাম, চরিলামে একটা প্রটেস্ট র্যালি করছিলাম, পুলিশ পারমিশন দেয় না। প্রটেস্ট র্যালি করতে গিয়ে আমি প্রটেস্ট করতে গিয়ে পুলিশ কি পারমিশন দেবে যে আমি থানাতে প্রটেস্ট করবো, আপনি পারমিশন দিন? দেবে? কোন আইনে লেখা আছে যে প্রটেস্ট করতে গেলে পারমিশন নিতে হবে পুলিশের থেকে থানার মধ্যে প্রটেস্ট করতে গেলে? আমরা ওখানে এই চরিলামে আমাদের নেতাদের উপর আক্রমণ হয়েছিল, আমাদের ইনচার্জ প্রাক্তন সভাপতি থেকে শুরু করে আশিস এক বর্তমান সভাপতি ছিলেন, আক্রমণ হয়েছিল। একটা আসামিকে গ্রেফতার করা হয়নি, স্পেসিফিক এফআইআর দেওয়ার পরে নাম ধাম দিয়ে, কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নেই। আমরা যুব কংগ্রেস প্রটেস্ট করতে গেছিলাম, পুলিশ কি করলো? তখন বিজেপি আসলো, দুই পার্টির মধ্যে খণ্ডযুদ্ধ লাগলো। পুলিশ কি করলো? সমটু মামলা নিয়ে স্পেসিফিক আমাকে এবং আমার সঙ্গে আরো 4 জন সহকর্মীকে গ্রেফতার করলো। কিন্তু বিজেপির গুঞ্জদের একজনকেও পুলিশ গ্রেফতার করার মতো সাহস পায়নি। যখন পুলিশ তার সঠিক পদক্ষেপ নিতে ভয় পাবে, তখন বুঝতে হবে রাজ্যটা কোন জায়গায় যাচ্ছে। পুলিশ যখন তার পারফেক্ট রুল প্লে করতে পারবে না, পুলিশ যখন তার পারফেক্ট ক্ষমতাটা দেখাতে পারবে না, তখন বুঝতে হবে রাজ্যের আইন শাসন অবনতিতে যাচ্ছে, যেটা আজকের ত্রিপুরা রাজ্য। মুখ্যমন্ত্রী বলছেন যে আইন আইনের পথে চলবে, এবং আজকেও আমরা দেখলাম উদয়পুরে একজন বিজেপি দলেরই একজন হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনি যে কথাটা বলছেন শাহজাহানকে নিয়ে, যে শাহজাহান ওয়াকুফ আন্দোলনে আপনাদের দলের অন্য একটা মুখ ছিল, সেই শাহজাহানের আজ দেখা যাচ্ছে কি জসিমউদ্দিন যে পোস্ট করেছেন সংখ্যালঘু নেতা বিজেপির, শাহজাহানের বাড়ি নাকি ওয়াকফ সম্পত্তির উপর। এবং আপনি যেটা বলেছেন নিশ্চয়ই যে তার পরিবারের উপর, সেটা আইন অনুযায়ী কি হবে, কি ধারায় মামলা হবে, সেটা হয়েছে, এটা আইনজীবী হিসেবে আপনি জানেন, আপনি হয়তো দেখেছেন। কিন্তু এই যে শাহজাহানের একটা ইতিহাস আপনাকে বলছি, আপনার হয়তো স্মরণ নেই কিংবা স্মরণ থাকলেও আপনি এটা বলতে চাইবেন না। আপনি যখন সভাপতি ছিলেন যুব কংগ্রেসের, সহসভাপতি বোধহয় ছিল শাহজাহান সভাপতি ছিল, তো সেই শাহজাহান কিন্তু কংগ্রেস অফিসে ভাঙচুর করেছিল, কি বলবেন? না, ঠিক আছে, দেখুন, সে কংগ্রেস ভবনে ভাঙচুর করেছিল,
তখন সে টিএমসিতে জয়েন করেছিল। তারপর সে টিএমসি থেকে কংগ্রেসে আবার ব্যাক করে। তো বলুন না, একটা মানুষ অভিমান করতেই পারে, অভিমান থেকে করেছে, তার জন্য এফআইআর হয়েছে। বিরোধী সিনহা যে এফআইআর করেছেন তার বিরুদ্ধে। তো একটা লোক যদি বলে যে আমি ভুল করেছিলাম, যখন সে বলবে যে আমি ভুল করেছিলাম, আমি কংগ্রেস করতে চাই, কি তাকে কংগ্রেস পার্টি মানে গ্রহণ করবে না? সে তো কংগ্রেসই ছিল, ঠিক আছে, টিএমসিতে যাওয়ার সময় সে ভাঙচুর করেছে, এফআইআর হয়েছে, ভুগেছে, আইনের মতো চলেছে। এখন সে যখন কংগ্রেস পার্টিতে আমাদের পার্টিকে চিঠি দিয়ে অ্যাপ্রোচ করলো যে আমি অতীতে যা ঘটনা হয়েছে সেটা আমাকে ক্ষমা করে দেবেন, আমি কংগ্রেস পার্টিতে পুনরায় কংগ্রেসের জন্য কাজ করতে চাই, এবং আমি যা কংগ্রেসের প্রতি যে অন্যায় করেছি সেটা আমি আমার কাজের মাধ্যমে আমি এই জিনিসটা কাভার আপ করতে চাই। আমাদের পার্টি, আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি পারমিশন দিয়েছেন, সে জয়েন করেছে পার্টিতে, তার জন্য সে আমার কমিটিতে ছিল। তো অপরাধ কোথায়? না, অপরাধ নয়। আপনি তো শাহজাহানকে আপনারা একটা তুরুপের তাস করে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না দেখাচ্ছেন, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক কংগ্রেসের দরকার। যদি বিজেপি হিন্দুদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সংখ্যালঘু মুসলিমদেরও তুষ্টিকরণ করে কংগ্রেস। এটা বারবার আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি। কিন্তু রাজ্যের যে পরিস্থিতি, হিন্দু মুসলিমের যে বিবাদ, ঈদের সময়ে যে ঘটনা হলো, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা গো হত্যার অভিযোগ নিয়ে হলো, প্রকাশ্যে হিন্দু অধ্যুষিত এলাকায় গো হত্যা হলো এবং সেটাকে নিয়ে মব লিঞ্চিং হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলিকে নিয়ে আপনি কি বলবেন? প্রথম প্রশ্নটা হলো যে কংগ্রেস মাইনরিটি ভোট ব্যাংককে কাজে লাগাতে চায়, এটাই তো আপনার প্রশ্ন। প্রথম প্রশ্নটা, কংগ্রেস কি সংখ্যালঘু তুষ্টিকরণ করে না? প্রথম হলো, আপনি সঞ্জয় গান্ধী সম্বন্ধে জানেন তো? যখন সঞ্জয় গান্ধীজি দিল্লির একটা গলি, মানে দিল্লির একটা জায়গাটার নাম মনে পড়ছে না, যাচ্ছিলেন, তখন অনেকগুলো ঝুপড়ি দেখেছিলেন। সেখানে বহু মাইনরিটির অংশের মানুষ এই জায়গাগুলো দখল করে রেখেছিলেন, এবং সঞ্জয় গান্ধী বললেন যে, আমি সঞ্জয় গান্ধীর সময়ের কথা বলছি কিন্তু আপনাকে, যে না, এইভাবে দিল্লির মতো জায়গায় ঝুপড়ি বানিয়ে রাস্তার পাশে থাকা দিল্লির সৌন্দর্যতাকে নষ্ট করবে। সবাইকে নোটিশ করা হয়েছে যে তাদের জন্য আরেকটা জায়গায় ফ্ল্যাট তৈরি করা হয়েছে, প্রত্যেক পরিবারকে একটা করে ফ্ল্যাট দেবেন সঞ্জয় গান্ধী, ওই ফ্ল্যাটে সবাই যাবে। কিন্তু ফ্ল্যাটটা একটু দূরে হওয়ার কারণে এই এরিয়ার যে মুসলিম লোকগুলো ছিল তারা যেতে রাজি হয়নি। তখন সঞ্জয় গান্ধী কিন্তু জোর করে ওদেরকে ফ্ল্যাটে স্থানান্তরিত করেছেন, এই জায়গাটা পরিষ্কার করে একটা সুন্দর ভাবে, যাতে দিল্লি রাজধানী যেহেতু, মানে কাচরা মুক্ত দিল্লিকে করার জন্য উনি সেই পদক্ষেপ নিয়েছেন। যখন উনি দেখলেন বা এত লোক সংখ্যা, মানে উনি যেটা ভেবেছিলেন যে ধরুন একটা লামসাম একটা ফ্ল্যাট হবে এত 1000, উনি দেখছেন 10,000 ফ্ল্যাট লাগছে। আরে বাপরে, মানে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না। তখন উনি ভাবলেন যে না, জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। উনি কিন্তু জোর করে সব উনি ডিক্লেয়ার করেছিলেন নাসবন্দি করার জন্য। তখন পুলিশ দেখেছি আমরা, জোর করে নাসবন্দি করেছে। নাসবন্দি মনে আছে আপনার? এই কাহিনীর কথা জানেন তো? কোথায় মুসলিমদের তুষ্টিকরণ করেছে? কেন এই নাসবন্দি? কারণ সঞ্জয় গান্ধীজি জানেন ভবিষ্যৎ যদি 1 বা 2 সন্তানের বেশি, যদি একাধিক সন্তান হয়, তাহলে আমাদের ভারতের যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ভারতের অর্থনীতিতে আঘাত পড়বে। এবং একটা পরিবারে যদি ধরুন 6-7টা সন্তান হয়, সেইভাবে সন্তানগুলো হৃষ্টপুষ্ট হবে না, প্রতিপালন করতেও মা বাবার কষ্ট হবে, সেইভাবে শিক্ষিত হতে পারবে না। তো দেখুন, আমি বলছি না অশিক্ষিত মানুষ সমাজের বোঝা, আমি বলছি না, কিন্তু শিক্ষা সমাজকে পরিবর্তন করে, শিক্ষা খুব জরুরি। তো যদি একটা পরিবারে, একটা ডেলেভারের পরিবারে যদি 7টা বাচ্চা হয়, সে 7টা বাচ্চাকে কি করে শিক্ষিত বানাবে? সমাজ কি করে পরিবর্তন হবে? তখন কিন্তু বিজেপি বলেছিল মাইনরিটির উপর, তখন বোধহয় জনতা পার্টি ছিল,
অটল বিহারীজির নেতৃত্বে, তখন আরো অন্যান্যরা ছিলেন, কি বলছিলেন যে মাইনরিটির উপর অত্যাচার করছে সঞ্জয় গান্ধীজি। তো দেখুন, আর এখন বিজেপি হিন্দু ইমোশন কার্ড খেলে আমাদেরকে বলছে যে কংগ্রেস মাইনরিটিদের তুষ্টিকরণ করছে। কংগ্রেস মাইনরিটি বলতে আপনি কি শুধু মুসলিমকে বোঝায়? মাইনরিটি কি এসসি না? মাইনরিটি কি ওবিসি না? মাইনরিটি কি বুদ্ধিস্টরা না? মাইনরিটি কি খ্রিস্টানরা না? মাইনরিটি কি শিখরা না? যেখানে অন্যায় হবে কংগ্রেস সেখানে প্রতিবাদ করবে। আপনি বলছেন ভোট ব্যাংক, ভোট ব্যাংকের রাজনীতি কারা করছে? বিজেপি করছে ধর্মীয় ভোট ব্যাংকের রাজনীতি। আপনি বলুন না, 2014 সালের আগে হিন্দু, এই যে বলছে হিন্দু খাত্রে মেহে, কি 2014 সালের আগে আমি তো হিন্দু, আপনিও হিন্দু, আমাদের ধর্ম পালনে কোথাও কোনো মুসলিম বাধা দিয়েছে বা কোনো আমাদের ধর্ম কোনো বিপদে ছিল? সত্যি কথা বলুন, বলুন না, ছিল কি? কিন্তু এখন সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে রাজনীতি করছে কে? বিজেপি। কিন্তু কংগ্রেস আমলে প্রতিটা হিন্দু মুসলিমের মধ্যে ভাইচারা ছিল, কোনো হিংসা ছিল না। তার জন্য তো আমাদের রাহুল গান্ধীজি বলছেন, নফরত কা বাজার মে মোহব্বত কা দোকান খোলা পড়েগা। এই যে ভারতবর্ষে একটা হিংসার বাজার খোলা হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে, প্রত্যেকটা জায়গায়, দেববর্মা চাকমার মধ্যে, রিয়াং দেববর্মার মধ্যে, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীতে ভাগ করতে চাইছে বিজেপি। তার জন্য আমি না, প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে যে ধর্মের রাজনীতিরা কারা করছে। এই যে ধরুন কুরবানি, হঠাৎ করে হিন্দুরা, এই যে কি বললো, যে ছেলেটা গ্রেফতার হলো উদয়পুরের, বয়স কত? 40 ম্যাক্সিমাম। এই 2018 আগে বা 14 আগে হিন্দুদের জন্য একটা প্রতিবাদ সে করেছিল। সে দেখাতে পারবে একটা, যে হিন্দুর বিপদে, মুসলিমদের বিরুদ্ধে হোক বা যার, হিন্দুদের জন্য, কারো বিরুদ্ধের কথা বলছি না, হিন্দুদের জন্য বা ধর্ম রক্ষার্থে বা একটা হিন্দুর বড় একটা পূজা করতে তার ভূমিকাটা কি সে দেখাতে পারবে 2014 সালের আগে? হঠাৎ করে সে হিন্দু সাজলো কেন জানেন? কারণ হিন্দু নেতা হয়ে সে চাঁদা বাণিজ্য যাতে চালাতে পারে, মাফিয়া রাজ যাতে চালাতে পারে, সরকার থেকে বিভিন্ন ফ্যাসিলিটি যাতে নিতে পারে। কারণ দেখেছেন এই রাজ্যের দু একজন সংবিধানের নামে শপথ নিয়ে, সে তো সংবিধানের নামে শপথ নেয়নি, এজ এ সিটিজেন অফ ত্রিপুরা, যে ছেলেটা উদয়পুর আজকে গ্রেফতার হয়েছে, আবার বিল পেয়ে গেছে, নামমাত্র গ্রেফতার, কিন্তু যে সংবিধানের নামে শপথ নিল, সে বলছে আমাদের সংবিধান, যে সংবিধানটার মধ্যে সেকুলারিজম কথাটা লেখা আছে, সে বলছে, সে ফেসবুকে পোস্ট করে যে মুসলিমের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ধর্মের বিরুদ্ধে অনেক কিছু করে, কিন্তু সে রাজনীতির জন্য তার তার বিধানসভায় কিন্তু মাইনরিটি মোর্চা আছে। যদি কেন মাইনরিটি মোর্চা আছে আপনার? যদি মুসলমানরা মুনাফিক হয়ে থাকে বা মুসলিমদের ধর্ম, সব মুসলিমরা টেররিস্ট হয়ে থাকে, তাহলে আপনি মাইনরিটি মোর্চা কেন আপনার বিধানসভায় বা আপনার রাজ্যে মাইনরিটি মোর্চা নামটা কেন আছে? আবার বলছেন আপনারা রাজনীতি করছেন না। মুসলমানকে তো তুষ্টিকরণ করছেন আপনারা, বিজেপি। আপনারা ধর্মের নামে হিন্দুত্বের তাস খেলছেন, আবার মাইনরিটি মোর্চা নাম দিয়ে মাইনরিটি লোকদের সুযোগ করে দিচ্ছেন ওখানে, যাতে ওরা বিজেপিকে ভোট দেয়। আবার বলছেন কংগ্রেস, তাহলে কংগ্রেস যদি তুষ্টিকরণ করে, তা মাইনরিটি মোর্চা খুলে মাইনরিটি লোকরা আপনাদের বিজেপিতে কিছু লোক কেন কি করে আছে? হ্যাঁ, বেশিরভাগ অংশের মাইনরিটিরা বিজেপির সঙ্গে নেই, আগামী দিন হিন্দুরাও থাকবে না। আর হিন্দু কি সব হিন্দু বিজেপির সঙ্গে আছে? তো আমি হিন্দু, আমি কি বিজেপির সঙ্গে আছি? আমার মা হিন্দু, আমার মা বিজেপির সঙ্গে আছে, আমার পরিবারের লোক হিন্দু, ওরা কি বিজেপির সঙ্গে আছে? তো এই যে সারা রাজ্যের হিন্দুরা যারা আছে বা আমাদের নেতারা, আমরা কি মুসলমান ধর্ম গ্রহণ করেছি? তো হিন্দুরা কি কংগ্রেস করে না? তো এটা একটা রাজনৈতিক জুমলা। ওনারা ওই হিন্দুর ইমোশনাল কার্ডটা খেলে রাজনীতি করতে চাইছেন। তবে ত্রিপুরায়, উত্তরপ্রদেশের ব্যাপারটা আলাদা, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে এই যে ধর্মের নামে তাস খেলা জয়ী হওয়া যাবে না। এটা 2026 সালের প্রথম দিকে এস্টাবলিশড হবে,
অ্যাস্টাবলিশড হবে। জাস্ট একটা কথা বলি আমি, ইন্ডিজিনিয়াস লোকরা তো হিন্দু, এডিসিতে যারা লোক আছে ম্যাক্সিমাম হিন্দু, বাঙালিও আছে ওখানে, ইন্ডিজিনিয়াসরা আছে, খুব কম সংখ্যক মুসলিমও আছে, খুব কম সংখ্যক, নগণ্য। খ্রিস্টান আছে নগণ্য, বুদ্ধিস্ট আছে নগণ্য, মানে খুব কম সংখ্যক। তাহলে এডিসি নির্বাচনে কেন হিন্দুর কার্ডটা খেলে জিততে পারলেন না বিজেপি? কি করে প্রদ্যুৎ মানিক্যজি মহারাজা নতুন পার্টি বানিয়ে এডিসি দখল করে নিলেন, বিজেপিকে হারিয়ে, শাসক দলকে হারিয়ে? ত্রিপুরা স্ট্র্যাটেজিটা অন্যরকম। 2028 সালে আগেই বুঝতে পারবেন যে হিন্দুত্বের তাস আর বিজেপি খেলবে না। আগামী দিন বিজেপি বাঙালি এবং ট্রাইবেলের মধ্যে তাস খেলার চেষ্টা করবে। দেখে নেবেন, লিখে রাখুন আপনি। 2026 সালের পরে আর বিজেপি হিন্দু মুসলিম বলবে না, তখন বলবে শুধু বাঙালি ট্রাইবেল। লিখে রাখবেন, অপেক্ষায় আছি সেই দিনটার জন্য। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে, কিন্তু সঠিক সময়ে সঠিক জবাবটা আইন হাতে তুলে নয়, আইনকে মান্যতা দিই। আমরা আইনকে মান্যতা দিই। যেদিন আইনকে বা পুলিশ প্রশাসনকে মান্যতা দেওয়া হবে না সেখানে আইন শৃঙ্খলার অবনতি হবেই, এবং রাজ্যের ডেভেলপমেন্ট আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে এই রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব না। আচ্ছা, মধ্যে আপনি একটা কথা বলেছেন, সেটাকে আবার এড়িয়েও গেছেন, মুখ থেকে হয়তো ফসকে বেরিয়েছিল, সেটা 2026-এর ঘটনা। 26-এর কি হবে আপনি মধ্যে একটু বলেছিলেন, কি হবে? এত 26, 27, 28 করছেন, কি হবে ত্রিপুরায়? আমি কিছুদিন আগে, আপনি বোধহয় 5-6 মাস আগে যখন আপনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তখনও আমি বলেছি 2026 সালে ভূমিকম্প হবে বলেছিলাম। এবং এই রাজ্যে কিছুটা হয়তোবা এই 6 মাসের মধ্যে উপলব্ধি করতে পারছেন যে হাওয়াটা, দিল্লির হাওয়াটা তো ত্রিপুরার দিকে এসেছিল না, বিজেপির হাওয়াটা ত্রিপুরার দিকে, এই হাওয়াটা এখন পরিবর্তন হচ্ছে। আকাশে মেঘ করার মতো, মানে আকাশটা কালো হয়ে আসছে, কিছুটা বোঝা যাচ্ছে তো নাকি? মানে আকাশের রংটা একটু পরিবর্তন হচ্ছে, বোঝা যাচ্ছে না? মানে রাজনৈতিক রংটা এই রাজ্যে কি মনে হয় আপনাকে প্রশ্ন করলাম, এজ এ জার্নালিস্ট, আপনার কি মনে হয় যে এই রাজ্যে রাজনৈতিক আবহাওয়াটা কি কিছুটা পরিবর্তনের পথে? আকাশটার কি রংটা, যে রংটা ছিল সেটা কি এখন কিছুটা মানে চেঞ্জ হওয়া শুরু হয়েছে? কি মনে হয় আপনার? না, আমি কোনো এই যে পুরানো দিনের কৃষক নই যে বলবো যে মেঘ দেখে তুই করিস না বই, আড়ালে তার সূর্য হাসে। সেটা রাজনৈতিক বিষয়, আপনারা রাজনেতারাই বলতে পারবেন। না, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, এটা জানেন তো? এটা বাস্তব কথা। কারণ মেঘের পরে মেঘ এসছে বলে কি সূর্য উঠবে না? অবশ্যম্ভাবী সূর্য উঠবেই। সূর্য যদি না উঠে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আমি এটাই বলছি, আকাশ এখন রং পাল্টাচ্ছে। 2026 সালে এসে গেছে, শুধু রংটা চেঞ্জ হচ্ছে, নতুন সূর্য উদিত হবে, শুধু সময়ের অপেক্ষা। মহারাজাকে নিয়ে এত স্বপ্ন দেখেছেন আপনি সহ কিছু লোক কংগ্রেসে রয়েছেন, ওনারা মহারাজাকে নিয়ে এত স্বপ্ন দেখছেন যে মহারাজা বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের হাত ধরে এ রাজ্যে কংগ্রেস এবং মহারাজার একটা সরকার হবে, এমনই তো স্বপ্ন দেখছেন আপনারা। এখনো তো মহারাজা বিজেপির জোট সঙ্গী, জোট থেকেও বের হননি। আপনি বলেছেন 26-এ বেরিয়ে যাবেন, এটা উনার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না প্রদ্যুৎ কিশোরের। কিন্তু এই দিবা স্বপ্ন মানে অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করা, যেটাকে বোঝায়, মানে কংগ্রেস কি এবার প্রদ্যুৎ কিশোরের ইয়েতে বন্দুক রেখে স্বীকার করতে চায়? দেখুন, এটা আমার ব্যক্তিগত, পার্টির নয়, কিন্তু এটা আপনার দলের বিরোধী সিনহা বলেছেন উনি আমার দলের সভাপতি ছিলেন, আশিস শাহ বলেছেন উনি কংগ্রেসের সভাপতি ছিলেন, উনি যদি আসতে চান, দলের দায়িত্ব নিতে চান, অনেকেই স্টেটমেন্ট দিয়েছেন, শুধু আপনি না। আমি দেখুন, আজকের যে স্টেটমেন্টটা দিচ্ছি আমি ব্যক্তিগত,
এই যে কথাগুলো, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, পার্টির মুখপাত্র হিসেবে আমি পার্টির মুখপাত্র নই। আমি বা অনেক যুবকরা চায়, আমি না শুধু, আমাদের দলের যে সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনজি, বিরোজিৎ সিনহাজি সিএলপি লিডার কি বলেছেন, আসুন মহারাজা, দায়িত্ব নিন, আপনার নেতৃত্বে কাজ করবেন। আমিও স্বপ্ন দেখি, অপরাধ কি, আমি স্বপ্ন দেখি মহারাজা প্রেসিডেন্ট ছিলেন, খুব ভালো কাজ করেছি, সারা রাজ্যে একটা উৎফুল্লতার সহিত কংগ্রেস কর্মীরা কাজ করেছে এবং ঝাঁকে ঝাঁকে মানুষ কংগ্রেস পার্টিতে জয়েন করেছে। আমি স্বপ্ন দেখি, অপরাধ কি যে মহারাজা, রাজনীতিতে কি কোনো কিছু অসম্ভব? মহারাজা কংগ্রেস ছাড়বেন সেটা কি কখনো ভেবেছিলাম? আবার মহারাজা যে কখনো কংগ্রেস প্রেসিডেন্ট হবেন না সেটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? মহারাজা কংগ্রেস প্রেসিডেন্ট থাকা অবস্থায় কংগ্রেস ছেড়ে দিয়েছেন। যে চেয়ারটার জন্য মারামারি লাগে কংগ্রেস প্রেসিডেন্টের চেয়ার দখল করার জন্য, কিন্তু মহারাজা, আমাদের প্রাক্তন একজন জেনারেল সেক্রেটারি, ইনি এখন পার্টিতে নেই, আমাদের ফেলুরুজির সঙ্গে কথা কাটাকাটি হয়ে উনি সেন্টিমেন্টাল হয়ে গেছিলেন মহারাজা, তখন উনি পার্টি ছেড়ে দিয়েছিলেন ফেলুরুজির সঙ্গে জন্য। কিন্তু আমার পার্টি ফেলুরুজিকে কিন্তু ডানা কেটে দিয়েছিল, তার জন্য ফেলেরিও জি দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর মানে আমার পার্টি মহারাজা যে ইলিগেশন এনেছিলেন ফেলুরুজির উপর, এটা সিরিয়াসলি নিয়েছেন। তার জন্যই তো ফেলেরিও কে ছিল, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, জেনারেল সেক্রেটারি ছিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, তাকে ডানা ছাড়াই করেছে আমাদের দল। এর মানে মহারাজার কথাকে গুরুত্ব দিয়েছে। তো মহারাজাও রিয়েলাইজ করতে পারছেন যে কংগ্রেস, এত বছর আমি কংগ্রেস করেছি, আমি বাইবর্ন কংগ্রেসি, আমার মা এখনো কংগ্রেসি, আমার বাবা কংগ্রেসি, তো কংগ্রেস আমাকে কখনো অসম্মান করেনি। এখনো, আমার কথা নয়, মহারাজা এখনো বলেন যে আমার এখনো রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজির সঙ্গে আমার সম্পর্ক আছে। আমরাও জানি, দিল্লিতে গেলে শুনি মহারাজার কাহিনী, মহারাজার গল্প, এবং মহারাজা নিজে স্টেটমেন্ট দেন এবং উনি বলেন যে কংগ্রেস মেরা দিল মে হে। আমার কথা নয়। তো যিনি কংগ্রেসকে ঘৃণা করতে পারেন না, যিনি এখনো কংগ্রেসকে, কয়েকদিন আগে কংগ্রেসের ফ্ল্যাগ কেন উনি কংগ্রেস ভবনে এসে দিয়ে গেলেন? উনি পারতেন না? যে কোনো একটা রিক্সা ড্রাইভারকে বললে সে কংগ্রেস ভবনে ফ্ল্যাগটা দিয়ে যেতে পারত। মহারাজা নিজে এসে কেন ফ্ল্যাগটা দিয়ে গেলে কংগ্রেসের? কারণ এটা কংগ্রেসের পতাকা, এটা ওনার ইমোশন। উনি দল বানিয়েছেন, কংগ্রেস ছেড়ে দল বানিয়েছেন, ঠিক আছে। যদি মহারাজা দল না ছাড়তেন, 2023 সালে মহারাজা কংগ্রেস পার্টির সিএম হয়ে যেতেন। যদি 2019 সালে মহারাজার নেতৃত্বে 2% কংগ্রেস ছিলাম আমরা, মহারাজার নেতৃত্বে 30% কংগ্রেস, মানে 2 মাসের ভোট আমরা ইনক্রিজ করে নিয়েছিলাম 2 মাসের মধ্যে। সিপিএম এর 16টা এমএলএ থাকার পরেও সিপিএম থার্ড পজিশনে চলে গেছিল 2019 সালে লোকসভা নির্বাচনে, মনে করে দেখুন, প্রধান বিরোধী দল। কিন্তু আমরা, মানে লোকসভা নির্বাচনে মহারাজার নেতৃত্বে আমাদের ভোট শেয়ার একদম ডাইরেক্টলি ইনক্রিজ হয়ে গেছিল 2% থেকে 30%। যদি মহারাজা নেতৃত্বে 2023 নির্বাচনটা হতো আর সিপিএম এর সঙ্গে যদি অ্যালায়েন্সটা না হতো, আমি আবারও বলছি, এটা পার্টির স্টেটমেন্ট না, আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, তাহলে হয়তো সিএম হতে পারতেন মহারাজা। সুদীপ বাবুও কংগ্রেস পার্টিতে চলে এসেছিলেন। এই যে এইবার যে ক্ষমতায় আসেনি, অনেকে, আমি একদম স্পষ্ট কথা এখানে বলতে চাই, বিজেপিকে এইবার ক্ষমতায় আসতো? দেখুন না হিসাব করে, যদি তিপ্রামথা পার্টি এডিসির বাইরে, মানে এসটি সিটগুলো বাদ দিয়ে যদি প্রার্থী না দিতেন, তাহলে কি বিজেপি ক্ষমতায় আসতো? বিজেপিকে এবার ক্ষমতা কে এনেছে? সিপিআইএম। কেন বলুন? অনেকে বলছেন যে মথা প্রার্থী দিয়ে বিজেপি, সিপিএম কংগ্রেসের ভোটটা কেটে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। কিন্তু আমি উল্টা বলি, আমি বলি সিপিএম বিজেপিকে ক্ষমতা এনে দিয়েছে। কারণ এই রাজ্যে 2023 সালে প্রথম কে প্রার্থী ঘোষণা করেছিল? সিপিআইএম। মহারাজা বিজেপির বিরুদ্ধে ফাইট করছে, এডিসিতে বিজেপিকে কে হারিয়েছে? মহারাজা। সিপিএম কি একটা সিটও মহারাজার জন্য ছেড়েছিল যে এই সিটটা আমরা মহারাজার জন্য ছাড়লাম, এখান থেকে মহারাজা প্রদ্যুৎ মানিক্য কন্টেস্ট করবেন এবং বা তার দল কন্টেস্ট করবে? ছেড়েছিল? ছাড়েনি। কিন্তু শুধুমাত্র 13টা সিট অহংকার করে 47, 5 বছর কোনো ময়দানে ছিলেন না।
বিরোধী দলনেতার কোনো ভূমিকা ছিল না, আজও কোনো ভূমিকা নেই বিরোধী দলনেতার। আমরা দেখেছি আমাদের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন ছিলেন, আমাদের বিরোধী দলনেতা সুধীর মজুমদার ছিলেন, এখন আমাদের দলে নেই রতনলাল নাথ, বিরোধী দলনেতা ছিলেন, তাদের ভূমিকা কি ছিল? দেখেছেন পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকাটা, কিন্তু জিতেন বাবুর ভূমিকাটা কোথায় বিরোধী দল হিসেবে, বিরোধী দলনেতা হিসেবে? বিধানসভার বাইরে বলুন, বিধানসভার ভেতরে বলুন। এর মানে আমি যেটা বলতে চাই, সিপিএম যদি প্রার্থীটা এইভাবে ঘোষণা না করতো, তাহলে মহারাজাও হয়তোবা, যদি ধরুন মহারাজা আমরা এতটা দিলাম, কংগ্রেস এতটা দেবে, আপনি এর জন্য এতটা রাখলাম, যদি হতো এটা, তাহলে মহারাজাও একটাবার চিন্তা করতেন। কিন্তু প্রথম তো আমরা সুযোগ দিইনি, তখন সেকেন্ড মহারাজা কেন সুযোগ দেবেন আমাদেরকে? তো এটা সিপিএম করেছে প্রথম, আমাদের তো মাত্র 13টা সিট দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এসটি সিট একটা স্ট্যান্ডিং এমএলএ পেয়েছি, দুটো, একটা হলো ডেপুটি সিএম এর এরিয়া প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা, আর একটা হলো ডিসির আঙ্কল সাহেব। বাকি 18 তো এসটি সিটে তো সিপিএম প্রার্থী দিলেন। তাহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে যদি আমরা না ছাড়ি, সিপিএম যদি না ছাড়ে, তাহলে প্রদ্যুৎ মানিক্য কেন ছাড়বেন? উনি তো দয়া করেছেন জিতেন চৌধুরীর প্রতি, বলবো এই জন্য তো মহারাজার দয়াতীর্থ জিতেন চৌধুরী এমএলএ হয়েছেন। তো দেখুন, যেটা স্পষ্ট কথা বলছেন, 2028-27 সালে বিজেপি ক্ষমতায় এসছে সিপিএম এর জন্য, 2028 সালে সেটা হবে না, 26-এ বুঝতে পারবেন। আর এডিসি নির্বাচনের পরেই বুঝবেন যে আগামী দিন বিজেপিকে উৎখাত কারা করছে, সিপিএম এর ভূমিকাটা কোথায় থাকবে, কংগ্রেসের ভূমিকাটা কোথায় থাকবে, ত্রিপুরা মতার ভূমিকাটা কোথায় থাকবে, এটা এডিসি নির্বাচনের পরে স্পষ্ট হয়ে যাবে। আর আমি যুবক, আমি চাই আমার দল যেভাবে এডিসি দিয়েছে ইন্ডিজিনিয়াসদের জন্য, যেভাবে যেমন বিধানসভার সিট বাড়িয়েছেন রাজীব গান্ধীজি, বিভিন্নভাবে ইন্ডিজিনিয়াসদের ডেভেলপমেন্ট আমার দল করেছে, কংগ্রেস পার্টি। আমার বিশ্বাস যদি কংগ্রেস ক্ষমতায় আসে, 35 বছর ধরে যে এডিসিতে যে উন্নয়ন হয়নি, সেটা এডিসিতে উন্নয়ন হবে আগামী দিন। আর কংগ্রেস পারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, ইন্ডিজিনিয়াস সবাইকে নিয়ে চলতে, এবং সেই অপেক্ষায় আছি আর মাত্র কয়েকটা মাস। রাজনীতিতে স্বপ্ন দেখা ভালো, রাজনেতারা স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন কি হবে তা জানি না। তবে ত্রিপুরা রাজ্যে এখনো অবধি অফিসিয়াল ভাবে মহারাজা প্রদ্যুৎ কিশোর বিজেপির সাথে আছেন। আপনি 26-এর কথা বলছেন, কি হবে তা দেখা যাবে, এবং আগামী দিন কি হয় সেটা আমরাও দেখার অপেক্ষায় থাকবো। আপনার যে বক্তব্য রাখছেন, দেখা যাবে কি হয় আগামীতে, এটাই তো। আজ থেকে 3 বছর আগে এই চ্যানেলটা কি আপনার ছিল? এই চ্যানেল হয়ে কথা বলতেন না। তো স্বপ্নটা আমরা ঘুমিয়ে দেখি না, চোখ খুলেই স্বপ্নটা দেখি দিনের বেলা। সেটা আপনাকেই প্রথম বললাম, এবং এস্টাবলিশড হবে বললাম তার কয়েকটা মাস। এবং রাজনীতিতে কখনো কাল কি হবে অ্যাডভান্স রাজনীতিতে প্রেডিকশন করা যায় না। মুহূর্তে যে, আপনি কি জানতেন বিপ্লব বাবু এই বিজেপিটাকে তো ক্ষমতায় এনেছিলেন, বিপ্লব বাবুর অনেকে পরিশ্রম করেছেন, বিপ্লব বাবু অক্লান্ত পরিশ্রম করেছেন, মানতে হবে তো নাকি? মানিক সাহাজি তো প্যারাশুট দিয়ে এসছেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান যদি কোনো রাজনীতিবিদ হয়ে থাকেন, সেটা মানিক সাহা, যিনি কোনো বিরোধী দলের সেইভাবে কোনো ভূমিকা ছিল না, উনি প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বিপ্লব বাবু কি জানতেন ওনার মুখ্যমন্ত্রিত্ব থাকবে না? আবার আরেকটা কথা বলছি, মানিক বাবু কি জানেন দুর্গাপুজোর পরে ওনার গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ওনার সিএম চেয়ারটা থাকবে কিনা? না বলতে পারবেন? পারবেন। আপনি পারবেন যে বলতে পারবেন যে মানিক সাহাজি পুরো 5 বছর 2028 সাল অব্দি, 2028 সালে মানিক সাহাজির নেতৃত্বেই বিজেপি লড়াই করবে, এবং দুর্গাপূজার পরে মানিক সাহাজি সিএম এর চেয়ারে থাকবেন, বলতে পারবেন চ্যালেঞ্জ করে? পারবেন না।
আপনি কিন্তু অনেক কিছুর ইঙ্গিত করছেন, আমি জানি না সোর্সটা কোথা থেকে পেয়েছেন, তবে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখেন। আপনার সেই বক্তব্য সময়ে কতখানি সঠিক হয় সেটা দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ আমাকে এই ব্যস্ততম সময় থেকে সময় দেওয়ার